মহাসংগ্রামের শঙ্খনাদ বেজে উঠবে আগামীকাল যখন দুপুর ৩টেই ভোটে নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। ক দফায় ভোট, বাহিনী দিয়ে নির্বিঘ্নে ভোট হবে তো, নাকি অন্যান্য বারের মতো হিংসার পরম্পরা বজায় থাকবে এই ভোটেও? এরকম হাজারো আশা আশঙ্কার মধ্যে আক্রমণ প্রতি আক্রমণের ধার যেন আরও শানিত হয়েছে। এদিকে বিজেপিতে যোগ দিয়েই পুরনো দলের প্রতি আক্রমণাত্মক দুই সাংসদ অর্জুন সিং এবং দিব্যেন্দু অধিকারী। পাশাপাশি আজ আমাদের নজরে থাকবে ইলেকটোরাল বন্ড নিয়ে তথ্য আজ সর্বজনীন করলো নির্বাচন কমিশন। আগামী 1 ঘন্টায় আমাদের তা নিয়ে আলোচনা চলবে। এই পর্বে আমাদের আলোচনার বিষয় লোকসভা ভোটের ঢাকে কাঠি। কাল দুপুর 3টে নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে কমিশন। শুধুমাত্র লোকসভা নয়, আরো 4টে রাজ্য, তার বিধানসভা এবং এ রাজ্যের যে 2টো বিধানসভা আসনে উপনির্বাচন হওয়ার কথা তারও নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। 7 বা তার বেশি দফায় বাংলায় ভোটের সম্ভাবনা। 1 দফা ভোটের সওয়াল শাসকের। আজকে শশী পাজা সাংবাদিক বৈঠক করে বলছেন যে 1 দফায় ভোট হওয়া উচিত এবং সতর্ক করে দিচ্ছেন বাহিনী যেন এসে এখানে ভয় না দেখায়। নির্বাচনী বন্ডে লক্ষ্মী লাভে শীর্ষে বিজেপি, একাই পেয়েছে 47.5% অনুদান। দ্বিতীয় স্থানে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের তরফে বলা হচ্ছে যে শতাব্দীর সেরা স্ক্যাম এই ইলেকটোরাল বন্ড, এবং পাশাপাশি একই প্রশ্ন তোলা হচ্ছে যে পিএম কেয়ার্সের তথ্য সামনে আনলে বিষয়টা আরও বিস্ফোরক হবে। সন্দেশখালী কাণ্ডের পর ফিরতে চেয়ে বিজেপির সঙ্গে কথা হয়। দল বদলের পর বিস্ফোরক মন্তব্য করছেন অর্জুন সিং। অর্জুন সিং বলছেন, সন্দেশখালী কাণ্ডের পর যখন দেখলাম দলের মধ্যে থেকে বিরোধিতা করা যাচ্ছে না, তখনই বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। স্থিতিশীল মুখ্যমন্ত্রী, আজ ফের স্বাস্থ্য পরীক্ষা। ধাক্কা মন্তব্যের ব্যাখ্যা এসএসকেবির অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় গতকাল গভীর রাতে ব্যাখ্যা দিয়েছিলেন। আজ ফের বলছেন যে আসলে তিনি অনুভূতির কথা বলতে চেয়েছিলেন, তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু শুরুতে দিনের সব থেকে বড় খবরে নজর রাখবো। আগামীকাল দুপুর 3টেই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন। 16 এপ্রিল প্রথম দফার ভোটের সম্ভাবনা। 16 এপ্রিল শুরু, 14 অথবা 15 মে পর্যন্ত ভোট গ্রহণ সম্ভাবনা। কিন্তু এই পুরো ভোট প্রক্রিয়া প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে চলবে বলে মনে করা হচ্ছে। বাংলায় 7 দফারও বেশি দফায় ভোট হতে পারে বলে সম্ভাবনার কথা উঠে আসছে। কালই বাংলায় 2টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করতে পারে কমিশন। একই সঙ্গে 4টি রাজ্য, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম এবং অরুণাচলেও বিধানসভা ভোটের ঘোষণা করে দিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আমি একেবারে আলোচনাতে চলে আসবো। তৃণমূল মুখপাত্র শান্তনু সেনকে দিয়ে আলোচনা শুরু করতে চাইবো। সম্ভাবনার কথা যদি বলে, দেখুন কি হবে না হবে সে তো আগামীকাল যখন ইসিআই সাংবাদিক বৈঠক করবে সেটা পরিষ্কার হবে। কিন্তু এখনো পর্যন্ত শান্তনুদের যে সম্ভাবনার কথা জানা যাচ্ছে যে অন্তত 7 দফা, মোট 7 থেকে 9 দফায় ভোট গ্রহণ পর্ব চলবে। শোনা যাচ্ছে নাকি সবকটা দফাতে এ রাজ্যে ভোট থাকবে। 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যের ভোটের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ইসিআই চেয়ে পাঠিয়েছে। এই যে আপনারা প্রতিদিন প্রায় বড় মুখ করে বলে থাকেন রাজ্যের আইন শৃঙ্খলা অন্যান্য দেশের যে কোনো রাজ্যের থেকে অনেক ভালো, আমি বলছি কমিশনের যেরকম মনোভাব এখনো পর্যন্ত সামনে আসছে, তাতে কিন্তু তার রাজ্যের আইন শৃঙ্খলা তৃণমূলের দাবির সঙ্গে, আপনাদের দাবির সঙ্গে সাদুর্যপূর্ণ হচ্ছে না। আমি সবার আগে আপনার ক্যামেরাকে বলবো, দয়া করে আমার এই ভিডিওটা একটু দেখাবেন, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি দুর্ঘটনা ঘটেছে গতকাল। যে দুর্ঘটনার কারণে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত দলের নেতা নেত্রীরা তাকে গেট ওয়েল সুন বলেছেন, স্পিডি রিকভারি জানিয়েছেন। সেইখানে শুভেন্দু অধিকারী, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা, তিনি খেজুরিতে গিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যঙ্গাত্মক ভাষায় কথা বলে কুরুচিকর মন্তব্য করে বলছে মাথা ঘুরে পড়ে যাচ্ছে, ধপধপ করে পড়ে যাচ্ছে। এই হচ্ছে বিজেপির কৃষ্টি, এই হচ্ছে বিজেপির সংস্কৃতি। আর সমস্ত দর্শক বন্ধুরা চিনে রাখুন এই নারী বিদ্বেষী ভারতীয় জনতা পার্টি কতটা কুরুচিকর মন্তব্য তারা করতে পারে। এবার আমি আপনার উত্তরে আসছি। দেখুন, এটা নতুন কিছু নয়। নির্বাচন কমিশনের কথা বলছেন, ইডি সিবিআইয়ের মতো নির্বাচন কমিশনকেও যে তারা কুক্ষিগত করে নিয়েছে তার প্রমাণ আমরা দেখেছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, 2জন তার সদস্য, তার সাথে আর একজন আগে থেকেই ঠিক করে নিয়ে আবার 2জনকে সেখানে তারা অ্যাপয়েন্টমেন্ট করলো। আমরা দেখলাম 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে কোভিডকে উপেক্ষা করে তামিলনাড়ুতে 236টা 38টা সিটে 1 দফায় ভোট হচ্ছে, আর বাংলায় 294টার জন্য 8 দফা ভোট। আমরা দেখেছি সেই নির্বাচনে
বিজেপির নেতারা টেলিফোনে হ্যাঁ। ইনস্ট্রাকশন দিচ্ছে ইলেকশন কমিশনের অফিসারদের হ্যাঁ। পোলিং বুথের এজেন্টদের হ্যাঁ। ক্রাইটেরিয়া কি হবে। ঠিক। আর এইবারে আমরা দেখলাম হ্যাঁ, আমি দুটো কথা বলি শান্তনুদা। এক হচ্ছে এই ইলেকশন কমিশনকে একেবারে আপনার অভিযোগ বিজেপি সম্পূর্ণ কুক্ষিগত করে নিয়েছে। আমি বলছি তাহলে এই ইলেকশন কমিশনই তো 2011 সালে ভোট করিয়েছে, 2016 সালে করিয়েছে, 2021 সালে করিয়েছে, হই হই করে মানুষ ভোট দিয়েছে। এবারে ওই একবার তো প্রশ্ন করেনি যে এই বিজেপির কুক্ষিগত করা ইলেকশন কমিশন 2014 পর থেকেও যদি ধরি, একবার তো বলেননি যে এই ভোটকে আমরা বিশ্বাস করি না, এই রায়কে আমরা মানি না। কে বলেছে রায়কে মানি না? এই ইলেকশন কমিশন তো ভোট করিয়েছে। রায়কে মানি না আমরা এখনো বলিনি, ভবিষ্যতেও বলবো না, কিন্তু ইলেকশন কমিশনকে যেভাবে কুক্ষিগত করেছে, তিনজনের মধ্যে দুজনকে ঢুকিয়ে এক ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার সাথে স্বরাষ্ট্রমন্ত্রী, এই জিনিস আগে ছিল না। আপনি আমাকে বলুন এটা স্বাধীনতার পর থেকে কবে হয়েছে কোন রাজ্যে নির্বাচন ঘোষণা হওয়ার আগে সেখানে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দেওয়া হচ্ছে? একেবারে নজিরবিহীন ঘটনা। আমি বলছি এটাই তো উদ্বেগের বিষয়। 920 কোম্পানি, তার পেছনে রয়েছে জম্মু কাশ্মীর যেখানে 300 কোম্পানি, তার থেকেও পরে, মানে 600-র আশেপাশে হতে জম্মু কাশ্মীরের জন্য চেয়েছে। এ কখনো হয়নি। ঠিক বলেছেন শান্তনু সেন যে একেবারে নজিরবিহীন ভাবে ভোট ঘোষণার আগে 100 কোম্পানি শুধু পৌঁছে যেমনটা নয়, তারা রুট মার্চ পর্যন্ত শুরু করে দিয়েছে। কিন্তু আমি এখানে একবার বিমল শঙ্কর নন্দের কাছে আসতে চাই। বিমলদা, আমি বলছি এটাও তো ঘটনা যে যে নির্বাচন কমিশন, আমি বলছি রাজ্যের নির্বাচন কমিশন যারা পঞ্চায়েতকে পরিচালনা করলো, 50 জনের বেশি প্রাণহানি ঘটেছে। আমি বলছি এই রাজ্যের সঙ্গে ভোটে হিংসা কার্যত সম্পৃক্ত হয়ে গেছে, ছবিটা তো বদলাচ্ছে না। এটাকে আপনি কিভাবে অস্বীকার করবেন? কথা বলি, আমি বেশ কয়েক মাস আগে কাশ্মীরে গিয়েছিলাম। যেদিন যাওয়ার কথা ইয়াসিন মালিকের বোধহয় যাবজ্জীবন জেল হয়েছিল। আমি তো একটু চিন্তা ছিল, তো হোটেলের মালিককে ফোন করতে বললাম কোনো অশান্তি নেই তো? ও বললো কিচ্ছু নেই, চলে আসুন। দেখুন আবার গোলমাল না হয়, বলো এখানকার চেয়ে অনেক বেশি গোলমাল আপনার পশ্চিমবাংলায় হয়। জাস্ট তার উত্তর ছিল। জাস্ট ইমাজিন আমাদের সম্পর্কে গোটা ভারতবর্ষের মানুষের ধারণাটা কি দাঁড়িয়েছে। এটা হবে না কেন? আমি মানুষকে দোষ দেবো কি করে? যেখানে পঞ্চায়েত নির্বাচনে যে 50টার বেশি মানুষ মারা যায়, যেখানে যে কোনো নির্বাচনে রক্তপাত হয়, নির্বাচনের আগে এবং পরে 2021 সালে 2রা মের পরে 60 জন বিজেপির কার্যকর্তা খুন হয়ে গেছেন, হাজার হাজার মানুষ ঘর ছেড়ে পালিয়ে গেছেন, হাজার হাজার মানুষ গিয়ে টেন্ট খাটিয়ে আসামের মধ্যে ছিল, উড়িষ্যার মধ্যে ছিল। এরপর এই দলের সামান্যতম লজ্জাবোধ থাকলে না ভদ্র সমাজে মুখ দেখাতো, কিন্তু মুখ দেখায় কথাও বলে। সবচেয়ে বড় কথা, এদের ক্ষমতা থেকে উপরে না ফেলে এরা যাবে না। যেভাবে ক্ষমতা শিকড় গাড়িয়েছে, উল্টো কথাটা আপনাকে শুনতে হবে। সেটা হচ্ছে যে বাহিনীর উপর ভর করে আপনারা সুষ্ঠু নির্বাচনের একটা আশার আলো দেখাতে চাইছেন, আজকে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এই বাহিনী তো শীতলকুচি ঘটিয়েছে। ফলে আশঙ্কার জায়গাটা আছে আরেকটা শীতলকুচি যেন কমিশনের তরফে যে বাহিনীকে পরিচালনা করা হবে, নিয়োগ করা হবে, তারা যেন এটা না ঘটায়। ফলে বাহিনীকে নিয়ে কিন্তু সতর্কবার্তা তৃণমূলের তরফেও আছে। বাহিনী নিয়ে সতর্কবার্তা নয়, আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। সে আতঙ্ক সৃষ্টি করা, গতবারেও বলা হয়েছিল যে এই বাহিনী কি করলে এই করবেন সেই করবেন, ঘিরে ধরবেন, এই ধরনের কথা বলা হয়েছিল। আসলে এই সরকারটা না মানে কেন্দ্রীয় আইন, না মানে সংবিধান, না কিছু। এখানে অপরকে জমিদারি বলে তো নিজেরাই জমিদারতন্ত্র চালু করেছে। জমিদাররা সেইভাবে বেশি দিন চলতে আমরা দেব না, প্রতিজ্ঞাবদ্ধ। এই সরকারটাকে ক্ষমতা থেকে সরাতেই হবে। না কিন্তু 920 কোম্পানি বাহিনী কি করে? আরো বাহিনী দরকার। উত্তরপ্রদেশে 80টা আসন। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী অসামাজিক কাজকর্ম, ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে 1 নম্বরে উত্তরপ্রদেশ। সেখানে ক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী গেছে। এই কেন্দ্রীয় বাহিনীকে বাংলায় দেখা গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোটারদের ইনফ্লুয়েন্স করছে, বিজেপিকে ভোট দাও। এই কেন্দ্রীয় বাহিনী আমি সৈকত গিরির কাছে আসবো। আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা, সচরাচর ব্যক্তিগত অনুষঙ্গ এখানে টানাটা উচিত নয়, কিন্তু যেহেতু এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেই কারণে বলছি। আমার একজন পরিচিত কর্মসূত্রে মুম্বাইতে থাকেন, তিনি টিকিট করিয়েছিলেন। ঘটনাচক্রে টিকিট করার পর দেখা গেল পঞ্চায়েত নির্বাচনের দিন তার এখানে আসার কথা রয়েছে, সঙ্গে সঙ্গে ভয়ে টিকিট ক্যান্সেল করিয়ে নিয়েছে। সেখানে এ রাজ্যে এলে একটা বড়সড় অঘটন ঘটে যেতে পারে। আমি বলছি এইরকম একটা পরিচিত ছবির এবারে কোনো বদল হতে পারে বলে তোমার মনে হচ্ছে? 920 কোম্পানি বাহিনী যদি থাকেও একটা আশঙ্কার কথা বিভিন্ন মহল থেকে তোলা হচ্ছে যে এই রাজ্যের পুলিশই তো সেই বাহিনীকে তারা নিয়ন্ত্রণ করবে। 2019 সালে একটা লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার, যে ডায়মন্ড হারবারে 400 বুথে যে মার্জিন সেই এলাকার নির্বাচিত সাংসদ পেয়েছিলেন, সেই 400 বুথের ডেটা যদি অ্যানালাইসিস করা যায়, দেখা যাচ্ছে প্রতিটা বুথে বিরোধীরা, সমস্ত বিরোধীরা মিলে সমস্ত বিরোধীদের ভোট 10 ক্রস করেন। 1, 2, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে বারে বারে আবেদন জানানো সত্ত্বেও একের পর এক বুথে বিরোধীদের পোলিং এজেন্ট বসতে পারেনি। 2, 3, পঞ্চায়েত নির্বাচনের টাটকা অভিজ্ঞতা আমাদের, যেখানে আদালত রায় দেওয়ার পরেও আধা সামরিক বাহিনী পর্যাপ্ত এই রাজ্যে ব্যবহার করা হয়নি বা পাঠানো হয়নি।
কাদের জন্য এই আধা সামরিক বাহিনী? সাধারণ মানুষের জন্য, তাদের ভোটাধিকারকে সুনিশ্চিত করবার জন্য। গত নির্বাচনেও আমরা দেখেছি এই মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর সরকার, দুই সরকার প্র্যাকটিক্যালি বলা ভালো তৃণমূল বিজেপি। পুরো সত্যি কথা সৈকত তুমি বলছো। এক হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তোমরা তো প্রার্থী দিতে পারোনি, আর দুই হচ্ছে মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে, তারা ভোট পাবে তোমরা আশা করছো কোত্থেকে? আমি আপনাকে শুধু একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে তাহেরপুর। আপনার মনে আছে তাহেরপুর পুরসভা, শুধু একটা পুরসভা গোটা রাজ্যে বামেরা জিতেছিল বলে সেই পুরসভার ওসি বদলি করে দেওয়া হয়েছে। তো রুটিন বদলি, এটা তো সাজানো ঘটনা, বানানো ঘটনা, রুটিন বদলি, এগুলো তো সব জলভাত হয়ে গেছে। 11 সালের পর এই রাজ্যে নির্বাচন মানে মানুষ বুঝেছে যে তৃণমূল আমলে, তৃণমূলের রাজত্বে ভোট মানে 70-80 বছরের বৃদ্ধ বৃদ্ধা সল্টলেক পুরসভায় রাস্তায় পড়ে মার খাওয়া, তোমাদের সাংবাদিকদের মাথা ফাটে রক্ত ঝরে দিনের পর দিন। এই নির্বাচন এই রাজ্যের মাটিতে তৃণমূলের গুন্ডারা ভোট করায়। শাহজাহান, শওকত, শাহজাহানরা কেন? শাহজাহান এত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সম্পদ জরুরি তৃণমূলের কাছে, তার কারণ সন্দেশখালীতে, জাহাঙ্গীরে, ফলতাতে বা আপনার আরাবুল ভাঙড়ে। না, আমি বলছি বাম আমলে একেবারে নির্বিঘ্নে সুষ্ঠু ভোট হতো, এই দাবি তুমি এখানে হলফ করে করতে পারো? আমি বলছি পার্থদা, বেশ, আমি বলছি পার্থদা, বাংলার ভোট, আবার প্রশ্নটা করতে দাও, সেটা হচ্ছে বাংলায় ভোট এবং ভয় কার্যত সমার্থক হয়ে গিয়েছে, এবং এই ছবিটা বদলাচ্ছে এরকম কোনো দৃষ্টান্ত বা অন্তত ওই সিলভার লাইন, রূপলি রেখা এখনো পর্যন্ত দেখা যায়নি। কোথাও আশা তৈরি হচ্ছে কি মনের মধ্যে ছবিটা বদলাবে? আপনি সৈকতের প্রশ্নের সময় আপনি যে অনুষঙ্গটা টানলেন মুম্বাইয়ের একটা মানে সত্য ঘটনা, আপনি কি এটা দেখেছেন? সত্যিকারের এই ঘটনাটা ঘটেছে মুর্শিদাবাদে এবারের পঞ্চায়েত নির্বাচনে। একজন মানুষ মারা গেছিলেন যিনি বাইরে চাকরি করতেন, যিনি পঞ্চায়েতে ভোটটা দেওয়ার জন্য এসেছিলেন। যাই হোক, এখানে যেটা বলা সেটা হচ্ছে, দেখুন দুখানা মানে আসপেক্ট আছে, একটা হচ্ছে আর্থসামাজিক আর একটা হচ্ছে রাজনৈতিক। আপনি যদি আর্থসামাজিক প্রেক্ষাপটে চিন্তা করেন, পশ্চিমবাংলার মতো শান্ত রাজ্য ভারতবর্ষে নেই। উত্তরপ্রদেশ বা অন্যান্য রাজ্য সেখানে অনেক খারাপ অবস্থায়, কিন্তু যে মুহূর্তে আপনি রাজনৈতিক এই পটভূমিটা আনবেন এবং তার সঙ্গে নির্বাচন যুক্ত হবে, এই পরিমণ্ডলটা পশ্চিমবাংলার রাজনীতিটাকে এতখানি বিষিয়ে দেয় যে যেটা ভারতবর্ষের অন্য আর কোনো রাজ্যে আপনি পাবেন না। পশ্চিমবঙ্গ এখানে এক এবং অদ্বিতীয়, এবং বারবার এটা আমরা দেখেছি। এটা অবশ্য আজকেরও না, এটা অনেক পুরনো রোগ, এবং ক্রমে ক্রমে এটা বাড়ছে এই জন্য মানে যত সরকার, প্রশাসন, দল এবং তার সঙ্গে ভোটারদের একটা অংশ, দলীয় কর্মীদের একটা অংশ, তারা পর্যন্ত যুক্ত হয়ে যাচ্ছে এই সমস্ত ঘটনার মধ্যে, যেখানে আক্রমণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াচ্ছে সমস্ত বিরোধী দলগুলো এবং বিরোধী পক্ষের প্রার্থীরা। যার জন্য পশ্চিমবাংলা, হ্যাঁ যেটা শান্তনুবাবু বললেন 100 বার মানছি, উত্তরপ্রদেশের এমনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পশ্চিমবাংলা থেকে অনেক খারাপ, কিন্তু যে মুহূর্তে নির্বাচন আসবে তখন পশ্চিমবাংলা সবচেয়ে খারাপ, তার চেয়ে খারাপ ভারতবর্ষে আর কেউ হতে পারে না, এমনকি জম্মু কাশ্মীরের থেকেও খারাপ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি বলছি সেই উদ্বেগের জায়গাটা বদল হবে কি? ঘর থেকে একেবারে নির্বিঘ্নে বেরিয়ে নিজের যাকে পছন্দ তাকে ভোটটা দিতে পারবেন তো সাধারণ মানুষ? এই একটা জায়গা প্রশ্নে রয়েছে। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আমার আলোচনার পরবর্তী বিষয়ে ইলেকটোরাল বন্ড, নির্বাচনী বন্ড, একেবারে সেই নিয়ে তথ্য সর্বোচ্চ আদালতের নির্দেশে সর্বজনীন করে দিল নির্বাচন কমিশন, যেখানে শীর্ষে রয়েছে একেবারে টপে প্রায় 47.5% অনুদান বিজেপির ঘরে গিয়েছে। এই মুহূর্তের বড় খবর, কেসিআর এর মেয়ে কে কবিতাকে গ্রেফতার করা হলো। দিল্লি আবগারি মামলায় গ্রেফতার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও অর্থাৎ কেসিআর কন্যা, তাকে গ্রেফতার করা হয়েছে। আবগারি মামলায় গ্রেফতার তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ে। হায়দ্রাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে, তাকে দিল্লিতে নিয়ে আসা হচ্ছে। আমি আরেকবার আপনাদের বলবো, এর আগে আপনারা জানেন ইডির তরফে ইন্টারোগেট করা হয়েছিল, জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। গ্রেফতার করা হয়েছে কে কবিতাকে। তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআর, কে চন্দ্রশেখর রাও তার কন্যা কে কবিতা, তাকে গ্রেফতার করা হয়েছে। আরেকবার বলবো, এই মুহূর্তের বড় খবর, কেসিআর এর মেয়েকে গ্রেফতার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে ইডির তরফে। বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও এর কন্যা কে কবিতা, তাকে গ্রেফতার করেছে ইডি। আবগারি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। হায়দ্রাবাদ থেকে গ্রেফতার করে তাকে দিল্লিতে নিয়ে আসা হচ্ছে বলে জানা যাচ্ছে। আর এইবার আপনাদের দেখাবো বন্ড, যে ইলেকটোরাল বন্ডের যাবতীয় তথ্য একেবারে নির্বাচন কমিশন সর্বসমক্ষে এনেছে, জনসমক্ষে সর্বজনীন করেছে। সেখানে দেখা যাচ্ছে যে সবার আগে রয়েছে 6060 কোটি টাকা পেয়েছে বিজেপি, একেবারে শীর্ষে রয়েছে। একারই প্রাপ্তি 47.5%। দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস, তাদের প্রাপ্তি 1609 কোটি টাকা। তৃতীয় স্থানে কংগ্রেস, তাদের প্রাপ্তি 1421 কোটি টাকা, এবং চতুর্থ স্থানে বিআরএস,
তাদের বন্ড থেকে প্রাপ্তি 1214 কোটি টাকা। পঞ্চম স্থানে রয়েছে বিজেডি, ষষ্ঠ স্থানে ডিএমকে এবং সবচেয়ে বেশি অনুদান যারা দিয়েছে তারা হলো ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস। আরেকবার বলবো, সব থেকে বেশি অনুদান পেয়েছে এই ইলেকটোরাল বন্ড বা নির্বাচনী বন্ড থেকে বিজেপি। নিঃসন্দেহে এই তথ্য সামনে আসার পর অনেকটা স্বচ্ছতা এসেছে। আমি একেবারে সর্বোচ্চ আদালত না থাকলে হয়তো এই তথ্যটা সামনেও আসতো না। আমি বিমল শঙ্কর নন্দের কাছে এই কারণে আসবো, তথ্য যেন সামনে না আসে তার জন্য কিন্তু কেন্দ্রের তরফ থেকে হাজারো প্রচেষ্টা করা হয়েছিল, কিন্তু প্রণাম একেবারে সর্বোচ্চ আদালতকে যে তারা কিন্তু গোটা বিষয়টাকে সামনে এনেছে। নিজের যে পুরনো অবস্থান এসবিআই কোর্টে যাওয়ার পরেও নিজের বক্তব্য থেকে অ্যাকচুয়ালও কোর্ট সরেনি এবং আজকে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন গোটা বিষয়টা সামনে আনতে। কিন্তু আমি বলছি 6060 কোটি টাকা বিজেপি সব থেকে বেশি অনুদান পেয়েছে। শান্তনু সেনদের দল বলছে তো একটা ভগ্নাংশ এসেছে। এরপরে এর সঙ্গে যদি সামনে আনা যায় যে পিএম কেয়ারসে কত টাকা গিয়েছে, তাহলে দেখা যাবে যে শতাব্দীর সেরা দুর্নীতিটা বিজেপি করেছে। পিএম কেয়ারস নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল কিছু মানুষ, সুপ্রিম কোর্ট ফ্ল্যাটলি রিফিউজ করেছে, ওটা এন্টারটেনই করেনি। ওইটা একটু জেনে নেওয়া উচিত তৃণমূলের। দ্বিতীয় কথা, যে ভারতীয় জনতা পার্টি 6000 পেয়েছে। আচ্ছা, ভারতীয় জনতা পার্টির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোন দিক দিয়ে তুলনা হয়? গোটা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে ভারতীয় জনতা পার্টির বিধানসভায় যত প্রতিনিধি, লোকসভা রাজ্যসভায় যত প্রতিনিধি বলছি, তার কত পার্সেন্ট তৃণমূলের আছে? ভারতীয় জনতা পার্টিকে সবাই বেশি পছন্দ করে, স্বাভাবিক, বরং সবচেয়ে বেশি তৃণমূল 1600 কোটি পেল কি? এটাই তো জিজ্ঞেস করা উচিত। বিজেপি কিভাবে পেল সেটা নিয়ে উদ্বিগ্ন হচ্ছে, ঠিক যেমন ভাবে বিজেপির প্রতিনিধি এখানে তৃণমূল কিভাবে পেল সেটা নিয়ে প্রশ্ন করছে। দুটো প্রশ্ন। এক হচ্ছে যে সত্যি যদি কোনো আপত্তি না থাকে তাহলে এক হচ্ছে বিরোধিতা কেন করা হয়েছিল, কেন আবেদন জানানো হয়েছিল যে সুপ্রিম কোর্ট যেন এই নির্দেশ না দেয় যে গোটা বিষয়টা জনসমক্ষে নিয়ে আসা হোক। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে বিরোধীরা তো এই প্রশ্ন করছে যে পরিমাণে টাকাটা এসেছে সেই টাকাটাই তো ব্যবহার করা হয়েছে অপারেশন লোটাস করার জন্য, দল বদলে তো এই টাকাটাই ব্যবহার করা হয়েছে। বিমলদা আপনাকে বলছি, আমি বলছি বিরোধীদের এটাই প্রশ্ন, এই বিপুল পরিমাণে টাকাটা। আরে বিরোধীরা কত বিনিময় কথা সবটা কি মুশকিল, অপারেশন লোটাসে কি হয়েছে তো প্রমাণ করতে হবে। এই যে বিধায়ক প্রতি নাকি কত কোটি টাকা করে দেওয়ার কথা হয়েছিল, শোনা যাচ্ছিল, এই টাকাটা আসছে কোথা থেকে? মানে হয় না তৃণমূল বলুক যে বিভিন্ন জায়গা থেকে যে কেনাকাটাগুলো করে তার জন্য কত টাকা খরচ করে, এই টাকা থেকে কি যায়? সেই উত্তরটা তৃণমূল দিক। বিজেপির এসব দেওয়ার দরকার নেই, কারণ দেশে এখন মোদি যুগ চলছে, দেশে বিজেপি যুগ চলছে, সবাই বিজেপির কাছে আসবে, বিজেপি সিস্টেম চলছে। বিজেপির ওসব মানে অপারেশন লোটাসের জন্য টাকা খরচ করে আমি বলছি তার মানে বিজেপি এটা তো বলবে যে এই পরিমাণ টাকাটা কি কারণে পাওয়া গেছিল। আমি জানি না, মানে আমার যাবতীয় বিজেপি টাকা নিয়েছিল, বিজেপির অংশ নিয়েছিল, কিন্তু বিমল শঙ্কর নন্দ আক্রমণটা টানা পড়ে গেলেন তৃণমূলের দিকে। আমার প্রশ্ন তৃণমূলের ক্ষেত্রেও আছে। আমি বলছি একটা আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস, তারা পাচ্ছে প্রায় বিপুল পরিমাণে অঙ্ক এবং সেটা দ্বিতীয় স্থানে 1609 কোটি টাকা। আমি বলছি এইখানে তো বিজেপি বা অন্যান্য বিরোধীরা প্রশ্ন করবে শান্তনুদা, শুভেন্দু অধিকারী, আমি হাজারো উদাহরণের মধ্যে একটা উদাহরণ তুলে ধরছি। শুভেন্দু অধিকারী মাসখানেক আগে বলেছিলেন না যে মুর্শিদাবাদের সিপিএম বিধায়ক কানাই মণ্ডল সম্ভবত নাম, তৎকালীন বিধায়ক, তাকে কেনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন 50 লক্ষ টাকা এবং একটা স্করপিও গাড়ি, তার বিনিময়ে তিনি নাকি তৃণমূলে এসেছেন। এই টাকাটা কোথা থেকে এসেছিল? এইবার তো প্রশ্ন উঠবে, এখান থেকে কি টাকাটা তাহলে বিধায়ক এবং সাংসদ কেনার জন্য ব্যবহার হয়েছিল নাকি? দেখুন, আমি প্রথমে বিমলবাবুকে শুভেচ্ছা জানাই, তিনি মন থেকে চাইনা দিলেও মুখে এত মোদির গুণগান করছেন, সামনে তার একটা ভালো দিন আসবে, তিনি হয়তো টিকিট পাবেন সেই জন্যই করছেন, তার জন্য আমার শুভেচ্ছা রইল। আমি আপনাকে একটা কথা বলি, 47.5% না, পার্সেন্টেজটা আমাদের হিসাবে হচ্ছে 55%। এতদিন আমরা জানতাম যে এই মুহূর্তে শতাব্দীর সেরা স্ক্যাম হচ্ছে মোদি আদানি স্ক্যাম, $120 বিলিয়ন। আজকে ভারতবর্ষের মহামান্য উচ্চতর ন্যায়ালয়ের দৌলতে দেশের মানুষ জানা গেল যে সেই স্ক্যামকেও টপকে গেছে ইলেকটোরাল বন্ডের স্ক্যাম। দেশের মানুষ ভুলে গেছে, ভুলে গেছে যে ভারতমালা প্রকল্পে 1 কিলোমিটার রাস্তা যার জন্য বরাদ্দ 18 কোটি টাকা, খরচা হয়েছে 250 কোটি টাকা। দেশের মানুষ ভুলে গেছে যে ভারতবর্ষের 7.5 লক্ষ মানুষের ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড। কদিন আগে খবরের কাগজে বেরিয়েছে ইডি সিবিআইয়ের ভয় দেখিয়ে হাতে গোনা কয়েকজন বিজনেসম্যানের কাছ থেকে 335 কোটি টাকা তোলাবাজি করা হয়েছে। দেশের মানুষ দেখেছে কিভাবে পিএম কেয়ার ফান্ডে দুর্নীতি হয়েছে। আমি উত্তরটা এখনো পেলাম না শান্তনুদা।
আপনি বিজেপির উত্তর দিচ্ছেন, বিজেপির হয়ে বিজেপি কোথায় কোথায় ভুল করেছে তার উত্তর তৃণমূল দিচ্ছেন। কংগ্রেস আচ্ছা, পরিষ্কার বিমল করে শঙ্কর বলতে রাজি যেমন আছে। তৃণমূলকে নিজের ব্যাখ্যাটা বলুন না। তৃণমূল এই কংগ্রেস আমি বলছি একটা আঞ্চলিক দল, 10 সেকেন্ড। একটা তৃণমূল আঞ্চলিক দল কংগ্রেস কিসের বিনিময়ে বলছি, 1609 কোটি টাকা তৃণমূল বন্ড বাবদ কংগ্রেস পাচ্ছে? তৃণমূল কংগ্রেস কিছু তো তো- একটা প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল তৃণমূল কংগ্রেস তো আর কংগ্রেস। এসবিআই কে ভয় দেখায় নেই যে জুন মাসের আগে তথ্য সামনে আনবে না। হ্যাঁ। তৃণমূল কংগ্রেস তো পরিষ্কার কথা পরিষ্কার ভাবে বলতে রাজি আছে, হ্যাঁ। কিন্তু না, বিজেপি তৃণমূল বলেছিল তাদের গোটা যদি বিষয়টা দোষ সামনে না আসুক। থাকতো হ্যাঁ। তাহলে তারা কেন এসবিআই কে চাপ দিয়েছিল যে জুন মাস অবধি তুমি তথ্য না, কিন্তু আমি সামনে বলছি, আমি আনবে না? সৈকত গিরির কাছে এর এখানে আসতে উত্তরটা চাইবো। আমি আপনি বলছি আশঙ্কার জায়গাটা এইটা, আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে কে টাকা দিয়েছে, কত টাকা দিয়েছে, এটুকু পরিষ্কার করলে হবে না। ক্রমিক সংখ্যা মানে কে কাকে দিয়েছে সেটা পর্যন্ত একেবারে সেটাও ডিক্লেয়ার করতে হবে। একেবারে ট্রান্সপারেন্সি এইটাকে বলে। আমি বলছি তুমি ধরো কোনো একটা কর্পোরেট সংস্থা বা কোনো একটা অর্গানাইজেশন যখন টাকাটা দিচ্ছে একটা মোটা অঙ্কের টাকা, এই আশঙ্কাটাও তখন থাকে যে কেন্দ্রের শাসক দল হোক বা রাজ্যের শাসক দল হোক, গভর্নমেন্ট পলিসি যেটা হবে সেটা যেন তাদের বিজনেসের ক্ষেত্রে কাজে লাগে, সেটাকে যেন ম্যানিপুলেট করা যায়, সেই আশঙ্কাটা থাকে। আমি বলছি সেখানে তাদের স্বার্থ চরিতার্থ হচ্ছে নাকি জনগণের স্বার্থ চরিতার্থ হচ্ছে, এইটা সব থেকে বড় আশঙ্কার জায়গা। সৈকত, 11 সালের পর এই রাজ্যে, 14 সালের পর গোটা দেশে নির্বাচনের খরচ বাড়ছে। দুই শাসক পাল্লা দিয়ে ভোটে নির্বাচনে কালো টাকাকে সুকৌশলে ব্যবহার করছেন। আমরা একমাত্র দুটো দল, সিপিআই এবং সিপিআইএম, কমিউনিস্ট পার্টি গোটা দেশে প্রথমে বলেছিলাম যে ইলেকটোরাল বন্ডের তালিকা প্রকাশ্যে সামনে আসা উচিত। আজকে যে তৃণমূল বিজেপিকে নিয়ে প্রশ্ন তুলছে কিংবা যে বিজেপি তৃণমূলকে নিয়ে প্রশ্ন তুলছে, তারা নীরব ভূমিকা পালন করেছে। ইলেকটোরাল বন্ডে একটা অনুদান এসছে পাকিস্তানের একটা বিদ্যুৎ সংস্থার কাছ থেকে, একটা হিউজ পরিমাণ টাকা বিজেপির ফান্ডে ঢুকেছে এবং সেই তারিখটাও গুরুত্বপূর্ণ। পুলওয়ামা অ্যাটাকের 2 মাসের পর এত পরিমাণ টাকা পাকিস্তানের একটা বিদ্যুৎ সংস্থা বিজেপিকে কেন দিল? তাহলে কি জওয়ানদের মৃত্যুর বিনিময়ে সেই পাকিস্তানের টাকা এই রাজ্যের নির্বাচনে বিজেপি ব্যবহার করেছিল? 1, 2, কলকাতায় এসএস এন্টারপ্রাইজ বলে একটা কোম্পানি চলে, যার নাকি মানে কোম্পানির বিল্ডিং এর উপরে অ্যাজবেস্টাস, সে নাকি ডোনেশন দিয়েছে 10 কোটি 10 লক্ষ টাকা তৃণমূল কংগ্রেসকে। কিসের জন্য দিল? তার মানে মোদি এবং দিদি পাল্লা দিয়ে এই কর্পোরেট হাউসের টাকা নিয়ে প্রশান্ত কিশোরকে 500 টাকা, হার হার মোদি ঘর ঘর মোদির বিজেপির স্লোগান, হেলিকপ্টার ওড়ানো, ডেলো থেকে শুরু করে প্রত্যেকটা বিধানসভায় কালো টাকাকে নির্বাচনে সুকৌশলে ব্যবহার করা, পাড়ায় পাড়ায় ক্লাবে ক্লাবে ঢালাও মদ মাংসের ব্যবস্থা করা, আর গোটা দেশে বিজেপির সুকৌশলে ব্র্যান্ডিং করা মোদিকে। এই যে বলছেন না মোদি, আমার বোধ হয় সৈকত সম্ভবত বলতে চাইলো 500 কোটি টাকা। প্রশান্ত কিশোর 500 টাকায় কাজ করেন বলে আমি জানি। আমি 500 কোটি টাকাই বলছি। আমি বলছি আমি আর 10 সেকেন্ড শেষ করছি। আমি বলছি প্রথম দ্বিতীয় বললাম, তৃতীয় স্থানেও আসা উচিত। কংগ্রেসের প্রতিনিধি রয়েছে এই বন্ডের তালিকায়, দেখা যাচ্ছে তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস। পার্থ মুখোপাধ্যায়, হ্যাঁ দেখুন, এতক্ষণ আমরা যে আলোচনাটা শুনলাম যে তৃণমূল কংগ্রেস বলছে বিজেপি কি করে এত বেশি পেলো, বিজেপি বলছে তৃণমূল কি করে এত বেশি পেলো, তৃণমূল টোপকে আমাদেরকে দিয়েছে বেশি আপনাদের। পেলো, আমাদেরকে বেশি পেলো, তাই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমরা কি করে 3 নম্বর পেলাম? আমরাও একটা সর্বভারতীয় দল হয়ে, এবং প্রথম এবং তৃতীয়র সঙ্গে কি বিশাল তফাৎ দুটো সর্বভারতীয় দলের। আর আরেকটা দেখুন যে আমরা এখানে যেমন দেখেছি শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস, আমি বলছি তৃতীয় স্থানে হলো একটা মোটা অঙ্কের টাকা বন্ড থেকে অনুদান হিসেবে তো পেয়েছে, আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে। না না মোটা নয়, যে টাকাটা সার্বিকভাবে বলছেন হ্যাঁ। 14,121 কোটি টাকা, হ্যাঁ। আমাদের থেকে সেটা তৃণমূল খুব কংগ্রেস সামান্য, বেশি পেয়েছে। হ্যাঁ। এবং তৃণমূল কংগ্রেস বেশি পেয়েছে না, কখন জানেন? আমি গত বলছি সেটা 2 যদি বছরে। মোটা নয়, না, না, দাঁড়ান, বলছি। আমি বলছি সেই টাকাটা বিমল শঙ্কর নন্দ বলল যে খুচরো কিছু পয়সা পেয়েছে, আপনি ঠিক যদি আছে। সেটাকে বলেন না যে না, মোটা অঙ্কের ঘটনাটা টাকা হচ্ছে নয়। যে হ্যাঁ। তৃণমূল কংগ্রেসও চায়নি শিক্ষক দুর্নীতিটা মানে যাতে বাইরে না আসে, তেমন ভারতীয় জনতা পার্টিও চায়নি যে এই ইলেকটোরাল বন্ডে কে কত পেয়েছে সেটা না আঁকে। আসলে এই যে মুদ্রা, এই মুদ্রার রিপিট হচ্ছে তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টি। কেননা এলেই যেটা বেরোবে, আজকে চিন্তা করুন প্রথম কে হয়েছে জানেন? ফিউচার গেমিং, তার মালিক হচ্ছেন মিস্টার মার্টিন, বার্মার একজন লোক, মায়ানমারের লোক, তিনি লটারি পরিচালনা করেন সরকারি। দ্বিতীয় স্থানে আছে হচ্ছে মেগা ইঞ্জিনিয়ারিং, যারা এই সমস্ত এই যে জজিলা পাস এই সমস্ত এই রাস্তাগুলো তৈরি করেছেন, এই সমস্ত টানেলগুলো তৈরি করেছেন, তারা এগুলো মানে তারা বরাত পেয়েছেন। প্রশ্নটা এইখানে উঠছে যে নামগুলো কেন তারা জানাচ্ছে না? সুপ্রিম কোর্ট বলেছিল যে তুমি আলফা নিউমেরিক যে নাম্বার
সেই নাম্বারটা দাও, সেই দেখুন, নাম্বারটা দর্শকেরা দেওয়া হয়নি। নিশ্চয়ই এতক্ষণে বারবার সুপ্রিম এই যে- কোর্ট এই বলছে যে আমাদের কাছে কেওয়াইসি থেকে হ্যাঁ, আমরা বার ঠিক, করতে ঠিক। পারবো আমি বলছি যে কোন কোন দল নিয়েছে, তুমি শুধু আলফা নিউমেরিক নির্বাচনী নাম্বারটা দাও, বন্ডে আমরা ম্যাচিং করে নেব, সেটাও ডিক্লারেশন দেয়নি। নিয়ে এই যে আলোচনা হলো, দর্শকেরা নিশ্চয়ই খেয়াল করেছেন, না বিমল শঙ্কর নন্দ বিজেপির হয়ে ব্যাখ্যা দিলেন, না শান্তনু সেন তৃণমূল কংগ্রেসের হয়ে ব্যাখ্যা দিলেন, না পার্থ মুখোপাধ্যায় কংগ্রেসের হয়ে ব্যাখ্যা দিলেন। ব্যাখ্যা একেবারে বলো? তুতু কি- মেমে কি কার জন্য? ব্যাখ্যা বলো? তারা কিভাবে পেলো, তারা কোত্থেকে পেলো? আমি বলছি উত্তরটা কি আপনারা বলো? কিভাবে পেলেন এবং কিসের মূল প্রশ্ন আমরা বুঝছেন না, যেমন ও যেমন সেটা হচ্ছে বললো, পলিসি আমরা পলিসি। আমরাও প্রথম হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলি, একটা কথা বলি। আমরা- এবার আমি আমি কি বলি? বলছি এই আমি চাওয়া একটু পাওয়া আমি আবার আপনার কাছে আসবো। আমি বলছি চাওয়া পাওয়ার আপনি উত্তর দেবেন, আমি আবার আসবো আপনার কাছে বিমলদা। সেটা হচ্ছে চাওয়া পাওয়ার কথা যখন বলছেন, কে কোন রাজনৈতিক দল কি পেয়েছে, কোন রাজনৈতিক ব্যক্তি কি পেলেন? অর্জুন সিং এবং দিব্যেন্দু অধিকারী তারা পেলেন বিজেপির দলীয় পতাকা, যদিও পতাকা আজকে ছিল না, তাদের পুষ্পস্তবক দিয়ে তাদের দলে আবার অন্তর্ভুক্ত করা হলো। অর্জুন সিং এবং দিব্যেন্দু অধিকারী পদ্ম শিবিরে যোগ দিলেন। বিজেপিতে ফিরে অর্জুনের মুখে তৃণমূল কি অত্যাচার চালিয়েছে, সন্দেশখালী কাণ্ড নিয়ে একেবারে রাজ্য জুড়ে সন্দেশখালীর ঘটনা ঘটেছে, এই রকম হাজারো অভিযোগ শোনা গেল এবং এই কথা পর্যন্ত অর্জুন সিংকে বলতে শোনা গেল যে তৃণমূলের সন্ত্রাস থেকে দলীয় কর্মীদের বাঁচানোর জন্যই তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন কিছু সময়ের জন্য। কিন্তু সন্দেশখালী নিয়ে অর্জুন সিং কি বলছেন দেখুন। हम लोगों ने संदेश खाली में देखा, आपको मैं बताऊं, एक संदेश खाली नहीं, पूरा बॉर्डर इलाका से लेकर पूरे बंगाल का हर विधानसभा कहीं ना कहीं संदेश खाली की तरह वहाँ के लोग जी रहे हैं। इस तरह का अत्याचार शायद ही दुनिया में, भारतवर्ष में तो छोड़ दीजिए, दुनिया में कहीं आपको देखने को नहीं मिलेगा। भारतीय जनता पार्टी के परिवार को, जो नेतृत्व हैं, उनको मैं अभिनंदन करता हूँ कि मैं जो थोड़े समय के लिए मैं सक्रियता मेरी भारतीय जनता पार्टी के साथ नहीं थी, उसके बावजूद भी मैं जब संदेश खाली की घटना के बाद बहुत उत्तेजित होने के कारण मैं जब पार्टी से संपर्क किया कि इस तरह से चुपचाप बैठा नहीं जा सकता है, हमारे लिए हम प्रतिवाद भी नहीं कर सकते हैं, हम बोल भी नहीं सकते हैं, हम फिर से भारतीय जनता पार्टी में अपना योगदान देना चाहते हैं। अगर आपका आशीर्वाद रहे तो निश्चित रूप से नरेंद्र मोदी जी जो हमारे प्रधानमंत्री हैं, जिस तरह से पूरे भारतवर्ष को आगे ले जा रहे हैं, बंगाल में अगर इस कुशासन से मुक्ति पाना है तो एकमात्र रास्ता है हमारे प्रधानमंत्री जी, और आने वाले दिन में उन्हीं के हाथ से ये बंगाल का उद्धार भी होगा। বিস্ফোরক বক্তব্য বিমল দাস, সেটা হচ্ছে সন্দেশখালী কাণ্ডের পর যেটা অর্জুন সিং বলছেন, আমি বিজেপির সঙ্গে যোগ দিতে চেয়ে যোগাযোগ রেখেছিলাম, কথা হয়েছিল। আমি বলছি যার সঙ্গে তৃণমূলে থেকে যিনি বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে টিকিট দেবেন কেন? টিকিট না দিয়ে ঠিকই করেছেন। আর দ্বিতীয় কথা, আমি বলছি বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছেন, বিজেপিতে যোগ দিতে চলেছেন, তারপরেও তিনি 10ই মার্চ ব্রিগেডের সভাতে গেছিলেন। প্রথম কথা, আগে তুমি তো আর সময় মানে প্রসঙ্গটা বদলে ফেললে, শুধু একটা কথা বলেই ওর এই প্রসঙ্গ আলোচনা করব। ইলেকটোরাল বন্ডের আগে ইলেকটোরাল ট্রাস্ট বলে একটা জিনিস ছিল, দ্যাট ওয়াজ ক্রিয়েটেড বাই কংগ্রেস। উত্তরটা পার্থদা দিতে পারবেন। দ্বিতীয় কথা বলি, এইবার আসি, সেটা হচ্ছে এটা তো সত্যি যে অর্জুন সিং ভারতীয় জনতা পার্টির হয়ে লোকসভা নির্বাচনে জেতার পর কিচ্ছু তো আমার কিচ্ছু বলতে হবে না, তুমি তোমার এই টেলিভিশন চ্যানেলের পুরনো ফুটেজগুলো একটু বার করো। তার বিরুদ্ধে কটা মামলা হয়েছিল, কিভাবে তার উপরে দিনের পর দিন তার বাড়ির সামনে বোমা মারা হতো, এগুলোকে খুব মিথ্যে কথা। আমি বলছি তৃণমূলে তাহলে গেছিলেন কেন? সেটা আমি আবার বলি, এত ভুয়ো মামলা দিয়েছে বলে আপনারা অভিযোগ করছেন, ভুয়ো মামলা নয়, তার জীবনের আশঙ্কা ছিল। আপনারা বলেন বিশ্বের সবথেকে বড় দল, বিশ্বের সবথেকে বড় দল, তারা আপনাদের সাংসদকে প্রোটেক্ট করতে পারছেন না। আমাদের সাংসদ বিজেপি ছিল বলেই উনি প্রাণে বেঁচেছেন, নইলে তৃণমূল ওনাকে প্রাণে বাঁচতে দিত না, প্রাণেই বাঁচতে দিত না। ঠিক যেরকম বলছি, মানস ভূঁইয়ার বিরুদ্ধে কটা মার্ডার কেস ছিল এবং তিনি যেই তৃণমূলে চলে এলেন সঙ্গে সঙ্গে কেস উইথড্র হয়ে গেল, আবার শুরু হয়ে গেছে নাকি এর বিরুদ্ধে মামলা করা। এই যে রাজনৈতিক ভেন্ডেটা যাকে বলে, পলিটিক্যাল ভেন্ডেটা তৃণমূল শুরু করেছে, ওকে ভেবে দেখেছে তৃণমূল আগামী দিনে তাদের কি হাল হতে পারে? কারণ এই লোকসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস থাকবে না, আমি কথা দিয়ে যাচ্ছি, তৃণমূল কংগ্রেস থাকবে না পশ্চিমবঙ্গে। পলিটিক্যাল ভেন্ডেটার কথা বলছেন, নিঃসন্দেহে শান্তনু সেন তার উত্তর দেবেন। আমি বলছি
এটাও বিরোধীরা বলছে পলিটিক্যাল ভেন্ডেটা। যেই মুহূর্তে তেলেঙ্গানা হাতছাড়া হয়ে গেল, কংগ্রেস সেখানে জিতলো, সঙ্গে সঙ্গে তেলেঙ্গানা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করলো ইডি, মুখ্যমন্ত্রীর কন্যাকে গ্রেফতার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এটাও কিন্তু বিরোধীরা বলছে এক ধরনের পলিটিক্যাল ভেন্ডেটা। 2019-এর আমার একটা দৃশ্যের কথা মনে পড়ে যাচ্ছে, ভোট চলছে ব্যারাকপুরে, তখন অর্জুন সিং দৌড়চ্ছেন সাদা জামা এবং সাদা প্যান্ট পরে, সচরাচর তিনি যেটা পরে থাকেন, হঠাৎ করে পড়ে গেলেন, পড়ে উঠে আবার দৌড়চ্ছেন। আমি বলছি এই দৌড় দিয়েই কিন্তু শান্তনুদা অর্জুন সিং দীনেশ ত্রিবেদীকে 14,857 ভোটে হারিয়েছিলেন। এই যোগদানের আগে বলছেন যে এই ব্যবধান জয় তার আরও বাড়বে। দেখুন, আমি তার আগে 10 সেকেন্ডে বলে নিই, ইলেকটোরাল বন্ড নিয়ে কথা বলছিলেন তো, যে এত খরচা এত কিছু। মমতা ব্যানার্জি সারা দেশের মধ্যে একমাত্র সেই নেত্রী যিনি এই খরচের কথা মাথায় রেখে এবং গরিব মানুষও যাতে ভোটে লড়তে পারে তার জন্যে 2014 সালে বলেছিলেন যে ইলেকশনটা স্টেট ফান্ডের ইলেকশন হওয়া উচিত। এবার আসছি আমি আপনার কথায়, হঠাৎ করে সন্দেশখালির ঘটনায় এত ব্যথা পেয়ে যদি অর্জুনবাবু বিজেপিতে আবার গিয়ে থাকেন, তাহলে 10ই মার্চের অনেক আগে তো সন্দেশখালি ঘটে গেছে। 10ই মার্চ তো তিনি নিজে মঞ্চে আমার কয়েকটা চেয়ারের পাশে বসেছিলেন। আসলে সমস্যাটা অন্য জায়গায়। শুভেন্দুবাবুও যোগদান করে বলেছেন আমার সাথে অমিত শাহের দীর্ঘদিনের যোগাযোগ, অর্জুন সিংও স্বীকার করে নিলেন দীর্ঘদিনের যোগাযোগ। অর্জুন সিং তো বিজেপিরই সাংসদ, তিনি বিজেপিতে গেছেন, আর নতুন কি আছে? আর দিব্যেন্দু অধিকারী নিয়ে বলি, দিব্যেন্দু অধিকারী তৃণমূলের সাথে বিয়ে করে বিজেপির সাথে দীর্ঘদিন ধরে রমরমিয়ে এক্সটার্নাল ম্যারিটাল আমি বলছি একেবারে আপনি সৈকতকে মাঝ ব্যাটে বল দিয়ে দিয়েছেন, মানে এর থেকে বড় উদাহরণ তৃণমূল বিজেপির মধ্যে সেটিং এর আর কি হতে পারে? আমি জানি না সৈকত কি বলবে। না, আমি বলবো একটা কথা, তৃণমূল বিজেপির অফিসের দূরত্ব কমিয়ে একই বিল্ডিং এ দুটো রুম করে ফেলুন, মাঝখানে একটা দরজা রাখবেন, এত দৌড়দৌড়ি করার দরকার নেই, ফ্লাইটে ওড়ার দরকার নেই। আমি আপনাকে বলছি, রানাঘাটে প্রধানমন্ত্রীর পাশে বসা মুকুটমণি বাবু তৃণমূলের প্রার্থী, বঙ্গায় বিজেপির প্রতীকে জেতা নেতা তিনি এখন তৃণমূলের প্রার্থী, রায়গঞ্জে বিজেপির প্রতীকে জেতা যিনি নেতা বিধায়ক তিনি এখন তৃণমূলের প্রার্থী, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই তিনি বিজেপিতে যাবে করছে। আপনি বিশ্বাস করেন যে রাজনৈতিক দলের মধ্যে স্বামী বিজেপির প্রার্থী, স্ত্রী তৃণমূলের প্রার্থী, ভুলে যায় কোন দলের টিকিটে কার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। আমাদের শুধু চাওয়া একটাই যে মানুষ যাকে খুশি ভোট দিন, তৃণমূলের বিজেপিকে দিন বা বিজেপির তৃণমূলকে দিন বা তৃণমূলকে দিন, বিজেপিকে দিন, সিপিএমকে দিন, কংগ্রেসকে দিন, যাকে দিন, ভোটটা যেন মানুষ দিতে পারে, আমাদের চাওয়া শুধু এটুকু।